আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের বাকি যে টপিকগুলো আছে সেখান থেকে কিছু টপিক আলোচনা করব। প্রথমত আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন কি ভাইয়া? রাসায়নিক বন্ধন এটার সংজ্ঞা হচ্ছে কি, যৌগ বা অনুগঠনের জন্য পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। তাহলে যৌগ বা অনুগঠনের জন্য পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকেই রাসায়নিক বন্ধন বলে। রাসায়নিক বন্ধন গঠনের কারণটা হচ্ছে প্রত্যেক মৌলের নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল হওয়ার প্রবণতা। আমরা যখন যোজনী এবং নিষ্ক্রিয় গ্যাসের পরিচয় দেখছিলাম তখন সেখানে দেখছিলাম নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ থাকে, বেশিরভাগ ক্ষেত্রে 8টি ইলেকট্রন পূর্ণ থাকে উইদাউট হিলিয়াম। এখন সেক্ষেত্রে আমরা দেখি এরা বেশি স্থিতিশীল হয় এবং এরা কারোর সাথে বিক্রিয়া করে না, অর্থাৎ এরা নিজেদের সাথে পর্যন্ত কি করে না, বিক্রিয়া করে না। হিলিয়াম হিলিয়াম সে আরেকটি হিলিয়ামের সাথে যুক্ত হয়ে হিলিয়াম অনুগঠন করতে পারে না। নিয়ন আরেকটি নিয়নের সাথে যুক্ত হয়ে নিয়ন অনুগঠন করতে পারে না, অর্থাৎ গঠন করে না। এরা কারোর সাথে ইলেকট্রন শেয়ার বা আদান প্রদান করা লাগে না, তাহলে এরা বেশি স্থিতিশীল। এই জন্য প্রত্যেকটি মৌল চাই এই আদর্শ মৌলগুলোর মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। দেখো আমি যেটা উদাহরণের মাধ্যমে দেখাই, এই যে রাসায়নিক বন্ধন গঠনের একটা আমি যৌগ নিলাম CH4। CH4 হচ্ছে কি মিথেন, এটি একটি জৈব যৌগ। এখন এটাকে যদি আমরা ব্যাখ্যা করি, মিথেনের মধ্যে কি থাকে? মিথেন এরকম না, একটা কার্বন 4টা হাইড্রোজেন, একটা কার্বন, এটার চারপাশে কি 4টা হাইড্রোজেন। হ্যাঁ, এটাকে আমরা এভাবে লিখতে পারি, একটা কার্বন দিলাম, কার্বনের ইলেকট্রনগুলো দিয়ে আমি প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 4টা ইলেকট্রন, মোট 6টা না? হ্যাঁ, তাহলে 6টা ইলেকট্রন আমি ভাগ করে দিলাম। এখন এই 6টা ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে কয়টা পাইছি আমরা? 4টি। এখন এই 4টি যেহেতু সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন, তাহলে এর যোজনী হচ্ছে কত? অর্থাৎ তার অষ্টক পূরণ করতে আরও 4টি ইলেকট্রন লাগবে, দ্যাট মিনস এটার যোজনী হচ্ছে 4। তাহলে 4 হিসেবে আমরা এক যোজনী বিশিষ্ট 4টা মৌল নিয়ে আসলাম, 4টা পরমাণু নিয়ে আসলাম না, হাইড্রোজেন। হ্যাঁ, এখন হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে একটি, ওই একটি ইলেকট্রন আমি এখানে দিচ্ছি। দেখো, একটি ইলেকট্রন হাইড্রোজেনের প্রথম কক্ষপথে দিলাম। হ্যাঁ, এখন যখন এটা হাইড্রোজেন এবং কার্বন বিক্রিয়া করছে তখন এই দুটি ইলেকট্রন কি করছে? এরা যেহেতু দুইটাই অধাতু, এটাও অধাতু এটাও অধাতু, তাহলে এরা ইলেকট্রন শেয়ার করতেছে। এই ইলেকট্রনটা হাইড্রোজেনকে শেয়ার করতেছে আর হাইড্রোজেনের একটি ইলেকট্রন কার্বনকে শেয়ার করতেছে, তাহলে মাঝামাঝি এই ইলেকট্রনগুলো অবস্থান করবে। হ্যাঁ, এখানে সেমভাবে ইলেকট্রনগুলো মাঝামাঝি অবস্থান করবে। এখানে একটা সমদ্বি বন্ধন গঠিত হয়েছে, ঠিক আছে? সমদ্বি বন্ধন কেন? কারণ ইলেকট্রন শেয়ার হয়েছে, এই জন্য। একেবারে ইলেকট্রন কাউকে কেউ দিয়ে দেয় নাই, বুঝা গেছে? এখন তাহলে এখানে যে বন্ধনটা গঠিত হয়েছে এটা একটা রাসায়নিক বন্ধন, জাস্ট এতটুকু বুঝি এখান থেকে। এরপর আসো আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন গঠনের সময় একটি পরমাণুর বর্জিত ইলেকট্রন আরেকটি পরমাণুর গ্রহণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়। তাহলে কি দেখো, আয়নিক বন্ধন হচ্ছে কি, যৌগ গঠনের সময় একটি পরমাণুর বর্জিত ইলেকট্রন আরেকটি পরমাণুর গ্রহণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়। একটি পরমাণুর বর্জিত ইলেকট্রন আরেকটি পরমাণুর গ্রহণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলে কি, আয়নিক বন্ধন। এখন যেই মৌলে বা যেই যৌগে আয়নিক বন্ধন বিদ্যমান তাকে বলা হচ্ছে কি, আয়নিক যৌগ। এই বন্ধনটা আমরা কোথায় দেখি? বন্ধনটা আমরা দেখি হচ্ছে ধাতু প্লাস অধাতু। ধাতু প্লাস অধাতুর বিক্রিয়ার মাধ্যমে যখন একটি যৌগ গঠিত হবে সেই ক্ষেত্রে আমরা কি দেখি? আয়নিক বন্ধন দেখি। সো আয়নিক বন্ধন যেই যৌগ আছে সেটা হচ্ছে আয়নিক যৌগ। এখন আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে সেটা ক্লিয়ার করি, যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখন সোডিয়াম ক্লোরাইডে কি হয়? তুমি একটা পাত্র নিছো, এখানে কি দিছো? সোডিয়াম দিছো, হ্যাঁ, ক্লোরিন গ্যাস চালনা করছো, Cl2 দিছো। হ্যাঁ, এখন এইটা দেওয়ার ফলে এখানে কি ঘটনা ঘটতেছে দেখো তো। এখানে তো সোডিয়াম অনেকগুলো আছে, ক্লোরিন গ্যাস দিছো আর কি। হ্যাঁ, এখন সোডিয়াম কি করবে? সোডিয়ামকে যখন তুমি জলীয় দ্রবণে নিছো তখন কি হয়েছে? সোডিয়াম, তুমি এখানে সোডিয়াম ধাতু দিয়েছো জাস্ট, এটা যখন জলীয় দ্রবণে আসছে তখন সেটা কি হয়ে গেছে? সোডিয়াম প্লাস হয়ে গেছে এবং এখানে একটি ইলেকট্রন কি হয়ে গেছে? একটি ইলেকট্রন অবমুক্ত হয়েছে, একটি সোডিয়াম থেকে একটি ইলেকট্রন অবমুক্ত হয়েছে। হ্যাঁ, এখন ক্লোরিন কি হচ্ছে? ক্লোরিন দেখো তো, ক্লোরিন ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করেছে। ক্লোরিন কি করেছে? এই ইলেকট্রন যেটি এখানে পাওয়া গেছে সেটি একটি পরমাণু, ক্লোরিনের একটি পরমাণু সেই ইলেকট্রনটা গ্রহণ করেছে এবং ক্লোরিন মাইনাস হয়েছে। এখানে পাওয়া গেছে কি? ক্লোরিন মাইনাস, আর এখানে পাওয়া গেছে সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাস হয়ে গেছে, একটি ইলেকট্রন পাওয়া গেছে। এখন আমি যদি এটাকে একটা সমীকরণের মাধ্যমে করি, কাজটা করে দেখো কিরকম হয়। সোডিয়াম, এখানে আমি বাম পাশে কি কি পাচ্ছি দেখো তো, সোডিয়াম প্লাস ক্লোরিন, তাই তো? এই ইলেকট্রন কাটা, তাহলে এখানকার যে ইলেকট্রনটা দিছিল সেটাই তো এখানে গ্রহণ করছে, তাহলে ইলেকট্রন কাটা। এখন সোডিয়াম প্লাস পাইছি, ডান পক্ষে কি কি পাইছি? সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, তাই তো? এটা হচ্ছে একটা অস্থায়ী অবস্থা, তাহলে এইটা কি হয়ে যাচ্ছে? একটা যৌগ হয়ে যাচ্ছে, সোডিয়াম ক্লোরাইড, এই জিনিসটা গঠিত হয়ে গেছে। ওকে, তাহলে এখানে কি হয়ে গেছে? এখন দেখো তো, এই সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন বিদ্যমান বিধি এটি একটি আয়নিক যৌগ, তাহলে সোডিয়াম ক্লোরাইডকে বলা হচ্ছে কি, আয়নিক যৌগ। সোডিয়াম ক্লোরাইড আমরা দেখছি এখানে আয়নের, অর্থাৎ
ইলেকট্রনে স্থানান্তরিত হয়েছে বিধায় এখানে এটা কি আয়নিক যৌগ। ওকে, এবার আসো আয়নিক বন্ধন গঠনের কারণ। আয়নিক বন্ধন গঠনের কারণ হচ্ছে ধাতু সমূহের নিম্ন আয়নীকরণ শক্তি এবং অধাতু সমূহের উচ্চ ইলেকট্রন আসক্তি। এটা কি আসক্তি। তাহলে ধাতু সমূহের নিম্ন আয়নীকরণ শক্তি কি? আয়নীকরণ শক্তি যদি কারো যদি আয়নীকরণ শক্তির কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে আমি বলেছি কোন একটি, আমি সহজ বাংলায় বললে এবার বলবো, কোন একটি পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করে ওই পরমাণুটাকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় সেটাই হচ্ছে কি আয়নীকরণ শক্তি। সেটাই ওই পরমাণুর আয়নীকরণ শক্তি। আমি যদি বইয়ের ভাষায় বলতে চাই তাহলে কোনো একটি গ্যাসীয় অবস্থায় এক মোল গ্যাসীয় পরমাণু থেকে, অর্থাৎ কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল বা একটি ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি প্রয়োগ করতে হয় বা যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। ঠিক আছে, সহজ বাংলায় বললে কোনো একটি পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে যে শক্তি দিতে হয় সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। আবার অধাতু সমূহের উচ্চ ইলেকট্রন শক্তি। ইলেকট্রন শক্তি মানে কি? ইলেকট্রন শক্তি হচ্ছে কোন একটি মৌলের ইলেকট্রনের প্রতি যে অ্যাফিনিটি, অর্থাৎ ইলেকট্রনের প্রতি যে একটা আকর্ষণ থাকে, ইলেকট্রনকে কাছে পাওয়ার জন্য যে আকর্ষণ বা যে প্রবণতা আছে সেটাই হচ্ছে কি ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আবার দেখো ইলেকট্রন শক্তি জিনিসটা আবার দেখো, তাহলে যেমন দেখো তোমার মনে করো সামান্য কিছু টাকা পয়সা দরকার, তাহলে তোমার আশেপাশে কিছু টাকা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বা কিছু ইনকামের পথ রয়েছে, তুমি কি করবা? ওই টাকাগুলো বা ওই টাকাগুলো তোমার যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলোর জন্য তুমি শক্তি প্রয়োগ করবে না, শক্তি প্রয়োগ করে এগুলো নিয়ে আসবে না, তুমি যত পারো শক্তি প্রয়োগ করে ওইগুলো নিয়ে আসবা। তাহলে এই যে তুমি শক্তি প্রয়োগ করতেছো, তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকুতে শক্তি প্রয়োগ করবা। তোমার 1 টাকা প্রয়োজন, তুমি 1 টাকা শক্তি প্রয়োগ করবা। তোমার 1 লক্ষ টাকা প্রয়োজন, তাহলে তুমি 1 লক্ষ টাকা শক্তি প্রয়োগ করবে। এখন একটি মৌলের একটি ইলেকট্রন প্রয়োজন, সে কি করবে? ওই একটি ইলেকট্রন সে আশেপাশে খুঁজে সেখান থেকে নিয়ে আসতে চাইবে না, সে ওইটার জন্য শক্তি প্রয়োগ করবে। তাহলে এটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। অর্থাৎ যার ইলেকট্রন শক্তির মান বেশি সে বেশি শক্তি প্রয়োগ করতে পারবে। হ্যাঁ, এটাই সমযোজী বন্ধন হচ্ছে কি একই বা ভিন্ন মৌলের দুটি অধাতব পরমাণু পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়। তাহলে কি বলছে? একই বা ভিন্ন মৌলের দুটি অধাতব পরমাণুর পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকেই বলে কি সমযোজী বন্ধন। আচ্ছা, সমযোজী বন্ধন কাদের মধ্যে হয়? অধাতু প্লাস অধাতু দুইটাই কি হয়ে যায়? অধাতু হয়। ঠিক আছে, সমযোজী বন্ধন হয় দুইটাই অধাতুর মধ্যে, যেমন ক্লোরিন গ্যাস, অক্সিজেন গ্যাস, তারপর H2O, পানি, CH4, এগুলো সব কি সমযোজী বন্ধন। ঠিক আছে, এখানে সবগুলা যৌগের মধ্যে কি রয়েছে? সমযোজী বন্ধন বিদ্যমান রয়েছে। এখন আমি যদি ক্লোরিনেরটা দেখাই, যেমন একই পরমাণু বলছে না, একই মৌলের দুটি অধাতব পরমাণু, তাহলে এটা হচ্ছে একই আর এটা হচ্ছে ভিন্ন। এখানে একটা কি আছে? একটা অক্সিজেন আছে আর 2টা হাইড্রোজেন আছে, তাহলে ভিন্ন, এগুলোও ভিন্ন। এখন আমি এটা দেখাইলে দেখাবো ক্লোরিন প্লাস ক্লোরিন, অর্থাৎ একটা ক্লোরিন আর একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে কি হয়েছে? ক্লোরিন, অর্থাৎ ক্লোরিন গ্যাস হচ্ছে না, ক্লোরিন অণু পাওয়া গেছে না একটা। হ্যাঁ, এখন এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করবো দেখো তো। এটাকে আমরা চিত্রের মাধ্যমে এভাবে ব্যাখ্যা করতে পারি, যেমন এটা হচ্ছে কি ক্লোরিনের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। তাহলে কয়টা হচ্ছে এখন? 10টা। আর ক্লোরিনের মধ্যে আমরা জানি সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে বা মোট ইলেকট্রন আছে 17টি, তাহলে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টি? 60টি, তাই তো? এদিকে একটা দিলাম। তাহলে এটা দেখো, আর একটি ক্লোরিন নিলাম আমি এই পাশে, তাহলে ক্লোরিনের এদিকে একটা ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, সর্বশেষ শক্তি স্তরে 7টা। এরপর হচ্ছে কয়টা? দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তাই তো? এরপর প্রথম শক্তি স্তরে 2টা, তাহলে 2টি ক্লোরিন। এই যে এখানে দেখো তো ক্লোরিনগুলো কি করেছে, এখানকার এই ক্লোরিন পরমাণুর মধ্যে একটা কি ছিল? বিজোড় ইলেকট্রন ছিল, এবং এখানেও কি ছিল? একটা বিজোড় ইলেকট্রন ছিল। তাহলে এই 2টা বিজোড় ইলেকট্রন মিলে এখানে কি হয়ে গেছে? জোড় হয়ে গেছে না? হ্যাঁ, এখানে এরা জোড় হয়ে গেছে, অর্থাৎ এই ক্লোরিন পরমাণুটি একটি ইলেকট্রন শেয়ার করেছে এবং এই ক্লোরিন পরমাণুটি একটি ইলেকট্রন শেয়ার করেছে। ওকে, মানে কি হয়ে গেছে? এই 2টি ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে এখানে একটা সমযোজী বন্ধন গঠিত হয়েছে। সমযোজী বন্ধন গঠন করার ফলে আমরা কি পাচ্ছি? ক্লোরিন গ্যাস পাচ্ছি, Cl2, অর্থাৎ এখানে একটা Cl2 সমযোজী বন্ধনের মাধ্যমে আমরা ক্লোরিন গ্যাসটা পেয়ে গেছি। এটাই হচ্ছে। আচ্ছা, সমযোজী বন্ধন গঠনের কারণটা কি দেখো। সমযোজী বন্ধন গঠনের কারণ হচ্ছে উচ্চ আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি অনেক বেশি। যেমন দেখো উচ্চ আয়নীকরণ শক্তি কেন অনেক বেশি বলা হচ্ছে দেখো তো। এখান থেকে এই যে এখানে একটা ইলেকট্রন, সেম পর্যায়ের একটা মৌল হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে থাকে একটা ইলেকট্রন। ঠিক আছে, সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন। আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে আছে কয়টা? 7টা ইলেকট্রন।
তাই না? এখন 7টা ইলেকট্রন থেকে তুমি একটি ইলেকট্রন ছেড়ে নিতে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে। অর্থাৎ এখানে এই ইলেকট্রন শেষে সর্বোচ্চ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটার সাথে তার কেন্দ্র, অর্থাৎ এখানে প্রোটন থাকে না, কেন্দ্রে প্রোটনের আকর্ষণ শক্তিটা বেশি। তাহলে ওই শক্তিকে কাটিয়ে দিতে তোমাকে এখান থেকে একটি ইলেকট্রন বের করে নিতে হবে। তাহলে এই শক্তিটা যেহেতু বেশি, তাহলে তোমাকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। আর আমরা জানি কোনো একটি ইলেকট্রনকে অপসারণ করতে যতটুকু শক্তির প্রয়োজন হয়, সেটাই হচ্ছে কি আয়নীকরণ শক্তি। আশা করি বোঝা গেছে। আচ্ছা, সোডিয়াম যদি থাকতো, সোডিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে, তাহলে ওই একটি ইলেকট্রন ছড়িয়ে ছিটিয়ে থাকে একদম, মানে এটা এখানে তো বেশি থাকার কারণে এটা ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, কিন্তু ওই সোডিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ শক্তি স্তরে একটি ইলেকট্রন, ওই একটি ইলেকট্রন কি থাকে, দেখো এখানে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হয়ে গেছে না সর্বোচ্চ শক্তি স্তর এটা। তাহলে এটা হচ্ছে কি একটা সোডিয়াম দিলাম, তাহলে সোডিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। এখন একটি ইলেকট্রন তোমার সামান্য বল প্রয়োগ করে এখান থেকে কি নিতে পারবা, এটা অপসারণ করে নিয়ে নিতে পারবা, ঠিক আছে। সামান্য করে, এই জন্য সোডিয়ামের ইলেকট্রন শক্তি আয়নীকরণ শক্তির মান কম। আর ক্লোরিনের ক্ষেত্রে কি, এখান থেকে কষ্ট বিদায় ক্লোরিনের ক্ষেত্রে বা অধাতুগুলোর ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান বেশি, এই জন্য উচ্চ আয়নীকরণ শক্তি এবং নিম্ন ইলেকট্রন শক্তি। তাহলে এখানে তো ইলেকট্রন ঘনত্ব বেশি, ফলে ইলেকট্রন আসক্তি, আরেকটি ইলেকট্রন পাওয়ার জন্য সে আসক্তি কম দেখাবে, অ্যাফিনিটি কম দেখাবে। হ্যাঁ, এখন আসো পোলারিটি। পোলারিটি কি? পোলারিটি হচ্ছে সমযোজী। পোলারিটি এক প্রকার কি সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত যৌগের ক্ষেত্রে পোলারিটি ধর্মটা দেখা যায়। পোলারিটি কিরকম? যেমন পানি একটা কি সমযোজী যৌগ, তাই না? সমযোজী যৌগ, যেহেতু এখানে সমযোজী বন্ধন রয়েছে। হ্যাঁ, আমরা পানিকে ভাবে বিশ্লেষণ করতে পারি না। পানি, যেমন দেখো অক্সিজেন, আমি অক্সিজেনের প্রথম শক্তি স্তর নিলাম, তাহলে অক্সিজেন আমরা জানি কয়টা ইলেকট্রন থাকে, 8টা। তাহলে সর্বোচ্চ শক্তি স্তর কয়টা থাকবে, 1টা 2টা, ঠিক আছে, 3টা 4টা 5টা 6টা। তাহলে সর্বোচ্চ শক্তি স্তরে 6টা ইলেকট্রন এবং ভিতরে 2টা, মোট 8টা হয়ে গেছে। তাহলে আর হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে 2টা না, একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন 2টা। হ্যাঁ, এখান থেকে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এদিকে হাইড্রোজেন একটা ইলেকট্রন। হ্যাঁ, হাইড্রোজেন আমরা জানি সর্বোচ্চ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে। তাহলে এই হাইড্রোজেন এবং অক্সিজেনের বিজুড়ি ইলেকট্রনগুলো একটা বন্ধন গঠন করেছে, এখানেও সেমভাবে একটা বন্ধন গঠন করেছে, ঠিক আছে। আমরা জিনিসটাকে এভাবে দেখাচ্ছি এখন, এই শুধুমাত্র আমি সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রনগুলো দেখাবো। যেমন অক্সিজেন, দেখো তো এটা একটা অক্সিজেন পরমাণু। অক্সিজেন পরমাণুর মধ্যে জোড়া ইলেকট্রন কয়টা, এই যে মুক্ত জোড়া ইলেকট্রন বলে এগুলাকে। তাহলে এখানে সর্বোচ্চ শক্তি স্তরে এইদিকে এক জোড়া এদিকে এক জোড়া, আমি এগুলাকে এভাবে দিচ্ছি। তাহলে এগুলো হচ্ছে কি এক একটা মুক্ত জোট, একটা। তাহলে 2টা মুক্ত জোট আছে এবং বন্ধন জোট ইলেকট্রন আছে কয়টা, এদিকে একটা হাইড্রোজেন আছে, এদিকে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা ইলেকট্রন হাইড্রোজেনের, এখানে একটা হাইড্রোজেন ইলেকট্রন, এখানে আবার কি আছে অক্সিজেন থেকে একটা ইলেকট্রন আছে, এখানে সেম অক্সিজেন থেকে একটা ইলেকট্রন আছে। এখন আমরা ইলেকট্রন আসক্তির ক্রমের মধ্যে আমরা জানি ইলেকট্রন আসক্তির ক্রম এরকম। যেমন দেখো ফন, এটা মনে রাখবে একদম, ফন সিএল সিএইচ, অর্থাৎ এদিকে যারা আছে তাদের ইলেকট্রন শক্তি বেশি, এদিকে যারা আছে তাদের ইলেকট্রন শক্তি কম। আমরা এটাকে এভাবে বলতে পারি। তাহলে ফ্লোরিনের সবচেয়ে বেশি, এরপর অক্সিজেন, এরপর নাইট্রোজেন, এভাবে যাবে। তাহলে হাইড্রোজেন হচ্ছে কি সবচেয়ে কম, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে কি কি আছে, এখানে আমার আছে একটা অক্সিজেন আছে, আর 2টা হাইড্রোজেন আছে। তাহলে দেখো তো কার বেশি ইলেকট্রন শক্তি, কার বেশি ইলেকট্রন শক্তি হচ্ছে অক্সিজেনের বেশি, অক্সিজেনের ইলেকট্রন শক্তি বেশি। ফলে অক্সিজেন কি করবে, এই 2টা ইলেকট্রনকে সে নিজের দিকে বেশি করে টানবে। এইটা যেই বলে টানতে তার চেয়ে বেশি বলে টানতে পারবে না, যেহেতু হাইড্রোজেন অনেক পিছনে। হ্যাঁ, হাইড্রোজেন অনেক, অর্থাৎ হাইড্রোজেনের কি ইলেকট্রন শক্তির মান তুলনামূলক অনেক কম। এই জন্য এই 2টা ইলেকট্রনকে বন্ধন জোট ইলেকট্রনকে কি করবে, অক্সিজেন কি করবে নিজের দিকে বেশি করে টানবে, এই 2টা ইলেকট্রনকে সেম ভাবে সে কি করবে নিজের দিকে বেশি করে টানবে। ফলে এখান থেকে ইলেকট্রন সরে যাচ্ছে না, এখান থেকে ইলেকট্রন একটু করে সরে যাওয়ার কারণে এটা আংশিকভাবে ধনাত্মক হবে। আমরা জানি যে ইলেকট্রন দান করে সে ধনাত্মক না। যেমন সোডিয়াম আমরা দেখে আসছিলাম, সোডিয়াম ইলেকট্রন দান করেছে সেই জন্য সোডিয়াম প্লাস হয়েছিল, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছিল এই জন্য ক্লোরিন মাইনাস হয়েছিল। তাহলে এখানে একটু করে এখান থেকে ইলেকট্রনটা একটু করে সরে যাচ্ছে বিধে এটা একটু করে কি হবে প্লাস হবে, অর্থাৎ ডেল্টা প্লাস বা আংশিক ধনাত্মক হবে। সেমভাবে এই হাইড্রোজেনও কি হবে আংশিক ধনাত্মক হবে। আর এটা গ্রহণ করেছে বিধে এটা কি হবে আংশিক ঋণাত্মক হবে, ডেল্টা মাইনাস, এটাকে বলা হচ্ছে কি ডেল্টা মাইনাস। এখন দেখো, তাহলে এখানে দেখা গেছে পানির মধ্যে কি হয়ে গেছে, পানির মধ্যে পোলারিটি অর্থাৎ পোল সৃষ্টি হয়েছে, 2টা মেরু সৃষ্টি হয়েছে, একটা ধনাত্মক পোল আর একটা ঋণাত্মক পোলের সৃষ্টি হয়েছে। তাহলে এই পানি একটা কি সমযোজী অর্থাৎ পোলার সমযোজী যৌগ, ঠিক আছে না? পোলারিটি যেহেতু পাওয়া গেছে তাহলে পানি হচ্ছে কি পোলার সমযোজী যৌগ, H2 কি পোলার, এটাকে বলা হচ্ছে পোলার সমযোজী যৌগ, যোজী যৌগ।
আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো আরো একটা কথা বলা আছে তোমাদের বইতে, সেটা হচ্ছে কি পোলার সমযোজী যৌগগুলো আয়নিক যৌগকে আয়নিক যৌগকে দ্রবীভূত করতে পারে। যেমন দেখো আয়নিক যৌগ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaCl, ঠিক আছে। এটাকে আমরা যখন পানিতে দিই তখন সেখানে আমরা কি কি পাই? অস্থায়ী যৌগ হিসেবে ক্লোরিন সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস হিসেবে পাই, তাই না? এগুলো কি করে পানিতে বা জলীয় দ্রবণে কি করে পুলের সৃষ্টি করে, ঠিক আছে। এখানেও পুলের সৃষ্টি হচ্ছে। এখন এরকম যদি সৃষ্টি হয় তাহলে এইটা যখন তুমি পানিতে দিবা, পানিতেও পুল আছে না অলরেডি, ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাস। এই ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাসগুলো এদের দ্বারা আকর্ষণ, এগুলা এদেরকে আকর্ষণ করে। যেমন দেখো ডেল্টা প্লাস এসে কি করবে, এটাকে নিয়ে যাবে এখান থেকে। ডেল্টা প্লাস এসে এই ক্লোরিনের সাথে ক্লোরিন মাইনাস না প্লাস মাইনাসকে আকর্ষণ করবে, তাহলে একে আকর্ষণ করবে। আর ডেল্টা মাইনাস কি করবে, একে আকর্ষণ করবে। এই আকর্ষণ অর্থাৎ এখানে এদের মধ্যে যে আকর্ষণ বল, এখন এদের মধ্যে যে অস্থায়ী যে আকর্ষণ বলটা আছে এটার তুলনায় এটা যদি বেশি হয়ে যায় তাহলে কি করে, এরা পরস্পর থেকে আলাদা হয়ে যায়। অর্থাৎ এখানে এই যে সোডিয়াম সোডিয়াম প্লাস আর ডেল্টা মাইনাস আলাদা হয়ে যায়, এবং ক্লোরিন মাইনাস এবং ডেল্টা প্লাস আলাদা হয়ে যায়। তাহলে আর সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে যে বন্ধন ছিল, আয়নিক বন্ধনটা ছিল, সেটা আর নেই। তো সেটা না থাকার কারণে এখানে কি, অর্থাৎ এগুলো পানিতে কি হয়ে গেছে, মিশ্রিত হয়ে গেছে। এরকম কিছু কথাবার্তা বলা আছে। বাচ্চা এতটুকুই এখানে, আর কিছু না। আর তাহলে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ বিধায় এখানে আয়নের সৃষ্টি হয়েছে, বিধায় কি হয়েছে, এই ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাস গুলো এসে এদেরকে নিয়ে যেতে পারছে। কিন্তু সমযোজী যৌগ যেমন CH4 এর ক্ষেত্রে, আরেকটা যেমন অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে, ক্লোরিন গ্যাসের ক্ষেত্রে এই জিনিসটা তুমি পাবে না, কারণ এখানে কি হবে না, এরকম পুলের সৃষ্টি হবে না। আচ্ছা আসো এবার আমরা দেখি ধাতব বন্ধন কি। ধাতব বন্ধন হচ্ছে একটি ধাতু আরেকটি ধাতুর সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় ধাতব বন্ধন, ঠিক আছে। একটি ধাতু আরেকটি ধাতুর মধ্যে যুক্ত হয়ে যেই বন্ধন, সেটাই হচ্ছে কি ধাতব বন্ধন। যেমন দেখো একটি ধাতুর পরমাণু যেমন সোডিয়াম, আরেকটি ধাতুর পরমাণু সোডিয়াম, হ্যাঁ, এরকম অসংখ্য ধাতুর পরমাণু আসলে দেখো তো সোডিয়াম সোডিয়াম আমি অনেকগুলো ধাতুর পরমাণু নিলাম, কারণ প্রত্যেকটাতে সর্বোচ্চ শক্তি স্তর একটি ইলেকট্রন থাকে না, ওই একটি ইলেকট্রন তারা কি করে এখানে, অর্থাৎ পুরোখণ্ডের মধ্যে কি করে দেয়, সেটা ছেড়ে দেয়। পুরোখণ্ডের মধ্যে সেটা ছেড়ে দেয়, ঠিক আছে। পুরোখণ্ডের মধ্যে ওই ইলেকট্রনগুলো, সঞ্চালনশীল ইলেকট্রনগুলো পুরো ধাতব খণ্ডের মধ্যে চারপাশে ঘুরতে থাকে। তাহলে এটা থেকে যখন ইলেকট্রনটা এদিকে এদিকে ঘুরতেছে তখন এটা একটু প্লাস হয়ে গেছে না, এটাও একটু প্লাস হয়ে গেছে না, এটাও একটু প্লাস হয়ে গেছে না। প্লাস মানে কি, একটু ধনাত্মক হয়ে গেছে না। তাহলে সোডিয়াম প্লাসের সৃষ্টি হয়েছে না এখানে, কি হয়ে গেছে, সোডিয়াম প্লাস বলা হচ্ছে, এটা হচ্ছে তাহলে সোডিয়াম প্লাসকে বলা হচ্ছে কি পারমাণবিক শ্বাস, ঠিক আছে। এই পারমাণবিক শ্বাসগুলোর মধ্যে মাঝখানে কি থাকে, ফাঁকা স্থান থাকে। এই ফাঁকা স্থানগুলোতে কি করে, পারমাণবিক শ্বাসগুলোর মাঝখানে ফাঁকা স্থান থাকে, ফাঁকা স্থানগুলোতে ইলেকট্রনগুলো সঞ্চরণশীল অবস্থা থাকে, ইলেকট্রনগুলো এদিকে ছুটাছুটি করতে থাকে। তাহলে এই যে ইলেকট্রনগুলো ছুটাছুটি করে এই ধর্মকে কাজে লাগিয়ে বা এই ধর্মের কারণে কি করে, ধাতুর খণ্ডগুলো বিদ্যুৎ পরিবহন করে। তাহলে এখান থেকে যদি বিদ্যুৎ স্পৃষ্ট করো তাহলে এই ইলেকট্রনটা এদিকে চলে যাবে, ফলে এই ইলেকট্রনটা এদিকে চলে যাবে বা ইলেকট্রনের এখানে কি হবে, স্থানান্তর হবে। ইলেকট্রন স্থানান্তর হওয়ার ফলে এখানে কি হচ্ছে, বিদ্যুৎ পরিবহন হচ্ছে, ঠিক আছে। আবার সেইভাবে আমরা যদি দেখি একটা লোহার একটা খণ্ড নিলাম, আমি ওইটাকে এক পাশে গরম করতেছি, কিন্তু কিছুক্ষণ পর দেখা গেছে আমি হাতে ধরছি ওই মাথায়ও কি হয়ে গেছে, কিছুক্ষণ পর সেটা গরম হয়ে গেছে। তাহলে এখানে কেন, আমি তো ওই মাথায় এখনো তাপ দিই নাই, হ্যাঁ, তাহলে তাপ দিচ্ছি একটা মাথায়, কিন্তু আমি এই মাথায় মনে করো এই মাথায় তাপ দিচ্ছি, এটা একটা ধাতুর খণ্ড, এই মাথায় তাপ দিচ্ছি, কিন্তু এই মাথায় তাপ দিই নাই, কিছুক্ষণ পর দেখা গেছে এই মাথাও গরম হয়ে গেছে, কারণ এখানে অসংখ্য ইলেকট্রন রয়েছে, এখানকার ইলেকট্রনগুলো ছুটাছুটি করে এদিকে আসতেছে, তাহলে এভাবে তাপ পরিবহন করছে এরা। তাহলে এটাও জিনিসটাও বলা আছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।